যখনই দেখি সুন্দরবনের কোনো ভিডিও যে একদম খালি খাবারটাকে ফোকাস করা হচ্ছে, বাট তাও আমরা অনেকটাই ভেতরের দিকে ঢুকছি আরও আস্তে আস্তে। এই দেখো মানে একদম সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়াটাকে কম ফোকাস করে প্রাকৃতিক পরিবেশটাকে ফোকাস করে। বাঘ কিন্তু এখন দেখা গেছে ফাইনালি, যে এই জায়গাটায় বাঘটা দেখা গেছে, এই জায়গাটায়। এই দেখো এখানটায় পায়ের ছাপও দেখা যাচ্ছে, ওই দেখো। তো আজকে এসেছি বাঘের এলাকায়, খুবই ডেঞ্জার জোন, ওয়ান্ডার বিন ওয়াজ সুন্দরবন। কি দিলাম in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way, caught up in a daydream, I beat my mind up there almost daily, it's how I pass time, no opinions safely, it's how I understand what I want in this place, see. তো 2 রাত 3 দিনের এই সুন্দরবন ইলিশ উৎসবে আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন কিন্তু অদ্রিজা ট্রাভেলস আমাদের শিয়ালদা থেকে খুব সুন্দর করে পিক আপ করে ক্যানিংয়ে নিয়ে আসলো। ক্যানিং থেকে কিন্তু অটো ধরে চলে আসলাম সোনাখালী ফেরিঘাট, ওখান থেকেই লঞ্চে করে প্রথম দিনটা পুরো ঘুরলাম। আগের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো, যদি না দেখে দেখো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে কিন্তু একদম সুন্দরবনের একদম কোর এরিয়াতে ঢুকবো, মানে একদম গভীরে, যেখানে বাঘ দেখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবার পুরোপুরি সেটা ভাগ্যের ব্যাপার। তো চলো, এখন কিন্তু রয়েছি পাখিরালয় ফেরিঘাটে। এই হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। তো বোট ছাড়তেই কিন্তু এক্ষুনি আমরা এই সামনেটাতেই নামবো। এখানে সজনেখালি রয়েছে, তো এখানটা ঘুরবো। আর এখানে কিন্তু আমাদের সাথে একজন গাইড যাবে, মানে আমাদের ট্রাভেলস থেকেই কিন্তু গাইড দেওয়া হয়েছে। সেই গাইড কিন্তু আজকে সারাদিন আমাদের সাথে থাকবে আর চারি সাইড পুরো ঘুরিয়ে দেখাবে, সব কিছুর ব্যাপারে বলবে। তো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সজনেখালি টাইগার রিজার্ভে নেমে গেলাম আমরা। ফরেস্ট ডিপার্টমেন্টের সিস্টেম, কোনো লঞ্চ বোট যখন ফরেস্ট এন্ট্রান্সের মধ্যে ভ্রমণের জন্য আসছে, প্রত্যেকটা লঞ্চ বোটে আমরা একজন করে ফরেস্ট অথরাইজ ইনফর্মার বা গাইড হিসেবে থাকছি। তো আজকে যে কম্পাউন্ডে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সজনেখালি অ্যাকচুয়াল পারমিশন টেকিং অফিস। এই যে পুকুরটার মধ্যে, এটার মধ্যে কিন্তু কচ্ছপ রয়েছে, ছেলে মেয়ে উভয় পক্ষ। তো এখন দেখা যাচ্ছে না আর কি। ও বাঘ মামা, এখানে কিন্তু অনেক বন্য প্রাণী রয়েছে যাদেরকে এখানে রাখা হয়েছে। এর ঠিক পরে কিন্তু এগুলোকে আবার নদীতে ছেড়ে দেওয়া হবে। এখানে যে গাছগুলো দেখছেন না, নারকেল গাছের মতো পাতা, অ্যাকচুয়াল এই গাছটা কিন্তু কাইন্ডস অফ ম্যানগ্রোভ। আমরা সুন্দরবনে ম্যানগ্রোভ মানেই কিন্তু প্রত্যেকের মনের মধ্যে ফিরতে থাকবে সুন্দরী, গরান, গেওয়া, গর্জন। কেউ কেউ জেনে থাকবে গোলপাতা একটা নাম রয়েছে গাছের। এই গাছটার নাম হচ্ছে গোলপাতা। গোলপাতা নাম শুনেছি বা কেউ দেখিনি, মনে মনে সকলেই ছবি আঁকবো কিন্তু যে গাছের পাতা গোল হবে, এক্সাক্ট ওটা নয়। এই গোলপাতা নাম হওয়ার অনেক রিজিয়ন রয়েছে। নারকেল গাছের মতো পাতা হওয়ার পরেও গোলপাতা নামকরণ হয়েছে এই কারণে। একটু সাইড দিয়ে দেবে না, সুন্দরবনে আমরা যতজন মানুষ বসবাস করছি ভিলেজার্স, সবাই কিন্তু আমরা মাইগ্রেট করেছি উড়িষ্যা, মেদিনীপুর, বিহার, ছোটনাগপুর, প্লাটো, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গা থেকে। ফলে মানুষ যখন প্রথম সুন্দরবনে আসে, তাদের বসবাস করার জন্য যে মাড হাউস বানাতো, তার উপরে যে সেট বানানোর কোনো ব্যবস্থা ছিল না, কারণ কি কোনো ধান ক্ষেত বা স্ট্র ছিল না। সেই সময় এই গাছের পাতা দিয়ে রাউন্ড ফিগারে ঘরের ছাউনি বানানো হতো। সেই লোকাল নেম, সেখান থেকে কিন্তু গোলপাতা চলে এসেছে। সেকেন্ড রিজিয়ন হচ্ছে, দূরের দিকে গিয়ে লক্ষ্য করবেন গাছের উপরে না তালের মতো গোল হয়ে কিছু ফল হয়ে রয়েছে। এটা গোল ফল। ফলে লোকাল মানুষ একটা সময় এই ফলের শ্বাস বের করে খেত, অর্থাৎ এই ফলটা কিন্তু খাওয়া যায়। ফলে ফিশারম্যান বা হানি কালেক্টর কেউ জঙ্গলে গেছে, তারা ফিরে এসে বলেছে যে আমরা জঙ্গলে গিয়ে গোল ফল খেয়েছি। এই গোল ফল এবং রাউন্ড ফিগারে ঘরের ছাউনি বানানোর থেকে কিন্তু গোলপাতা নামকরণটা চলে এসেছে। তো চলো এবার ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাক। উপর দিয়ে কিন্তু খুব সুন্দর ভালো ভিউ দেখা যাবে। একদম উপরটাতে উঠে গেছি, চলো এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। এখান দিয়ে অনেকটা দূর পর্যন্ত পুরো দেখা যায় আর কি। উপর দিয়ে দেখলাম সেরকম আহামরি কিছু নেই, ঠিক আছে। তো উপর দিয়ে একটু চারি সাইড অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর একটু দূরে ওই যে পুকুরটাতে, মানে ঝিল মতো, ওখানে দুটো কচ্ছপ দেখলাম। কচ্ছপগুলোর মাথা উঁচু করেছিল। আমরা যে গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি না, এইটা কিন্তু সুন্দরী গাছ। কারণ কি, আমরা জঙ্গল এলাকার মধ্যে যখন প্রবেশ করব, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে একটা সুন্দরী গাছ দেখান, জঙ্গলের মধ্যে অন্যান্য ম্যানগ্রোভের পরিমাণের তুলনায় কিন্তু সুন্দরী গাছের পরিমাণ অনেক কম। তো সুন্দরী গাছ ওখানে ইন্ডিকেট করালে আপনারা চিনতে পারবেন না। এই গাছটা দেখুন, এই গাছটার নাম হচ্ছে সুন্দরবন।
যার নামের উপরে বেস করে কিন্তু সুন্দরবনের নামকরণ হয়েছে। এবার প্রশ্ন আসবে, এই গাছটা দেখতে এতটা সৌন্দর্য আমরা পাচ্ছি না, তবু সুন্দরী নামকরণ কেন হয়েছে? অনেক রিজন রয়েছে। মূলত যদি বলা যায়, এই কাঠ দিয়ে যে কোনো ফার্নিচারে কাজ করা যেতে পারে। বহু অতীত থেকে কিন্তু ম্যানগ্রোভের কিছু কাঠ দিয়ে ফার্নিচারে কাজ করতো, ফলে কাঠটা চেরাই করার সাথে সাথে সিঁদুরের মতো একটা ন্যাচারাল কালার আসবে এবং ন্যাচারালি পালিশ হবে। এই গুণের কারণে কিন্তু একে সুন্দরী বলা যেতে পারে। সেকেন্ড, মার্চ বা এপ্রিলে যদি সুন্দরবনে কেউ এসে থাকেন, টোটাল ম্যানগ্রোভ যত রয়েছে 84 ভ্যারাইটিস ম্যানগ্রোভ ট্রি, সমস্ত ম্যানগ্রোভের কিন্তু ফ্লাওয়ার এবং ফ্রুট ব্লুইম হবে। এই ফ্লাওয়ার ব্লুইমের সময় সুন্দরী গাছের যে ফুল ফুটবে, অ্যাজ লাইক রেইনবোর মতো একটা কালার আসবে। এই ফুলের কালার, অর্থাৎ এই ফুল ফোটা অবস্থায় যদি কোনো ফটোগ্রাফার ফটো নেয় এবং সানসেটের সময় সানলাইটের যে ওয়াটার রিফ্লেকশন তার ফটো যদি নেয়, তাহলে ন্যাচারালি দুটো ফটো কিন্তু ইকুয়াল হবে। এই সৌন্দর্যের কারণে কিন্তু একে সুন্দরী নামকরণ বলা যেতে পারে। প্রত্যেকে সুন্দরবনে আসছি কিন্তু বাঘ দেখবো। আমি আপনাদের জায়গায় থাকলে সেই একই টেন্ডেন্সি আমার মনের মধ্যে থাকতো যে বাঘ দেখবই, গিয়ে বাঘ দেখার আশা নিয়ে। কিন্তু সুন্দরবনে একটা ভাস্ট এরিয়া, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বেঁচে রয়েছে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নাম হওয়ার কারণ হচ্ছে একটাই, হচ্ছে এই ম্যানগ্রোভের রুটস। ম্যানগ্রোভের রুটসের উপর দিয়ে বেঙ্গল টাইগার যখন মুভ করতে থাকে, তার পায়ের থামপ্যাডের ভেতরে কিন্তু কাঁটার মতো বিঁধে যায়, বলে পয়েন্টেড হয়ে যায়। যদি অ্যানিম্যাল প্লান্ট বা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, বিগ ক্যাট নিয়ে একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে বারবার ডিসকাস করছে কোনো বিগ ক্যাট যদি ইনজুরি হয়ে যায়, সে কিন্তু ইজিলি প্রের উপর ডিপেন্ডেড হয়ে যেতে পারে। ফলে সুন্দরবনের বাঘ কন্টিনিউ নদী, খাল, কাদা মাটি, ম্যানগ্রোভ রুটসের উপর দিয়ে হাঁটতে গিয়ে কন্টিনিউ আমাদেরকে সকলকে মনে করতে হবে এ কিন্তু ইনজুরি হয়ে যায়। ফলে সুন্দরবনে মানুষের জীবিকা কিন্তু জঙ্গলমুখী, মাছ কাঁকড়া ধরা বা মধু সংগ্রহ করা। সেরকম মুহূর্তে কোনো ছোট ডিঙি নৌকা নিয়ে ফিশারম্যানের গ্রুপ ন্যারো ক্রিকের মধ্যে যদি ঢুকে যায়, সে প্রথমত মনে করে আমার এলাকার মধ্যে অন্য কোনো প্রাণী ঢুকে গেছে। নিজের সেফটির জন্য কিন্তু সে নৌকার উপরে জাম্প করতে পারে। 1 থেকে 2 বার এরকম নৌকাতে জাম্প করার পরে ওর মেন্টালি গ্রো করে যায়। হরিণ, বুনো শুয়োর ধরতে গেলে যতটা না কষ্ট করতে হয়, এই প্রাণীটা হচ্ছে সহজলভ্য। ফলে সবসময় নিজেকে লুকিয়ে রেখে জঙ্গলের ভেতর থেকে অবজার্ভ করতে থাকে। যেমন আজকের আমরা বোটটা নিয়ে ঢুকবো, ও আমাদেরকে অবজার্ভ করতে পারে, আমাদের চোখে নাও আসতে পারে। অর্থাৎ এতটা ডেন্স, 5 থেকে 10 ফুট ভেতরে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাবো না। যে কারণে আমি আপনাদেরকে প্রথমেই বললাম, জঙ্গলে যখন প্রবেশ করব, সাইলেন্ট মেনটেন করা। আর একটা জিনিস আমার দাবি, আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব, অন্তত 2.5 ঘন্টা নিজেদের মধ্যে গল্পগুজব বন্ধ করে দুটো দিকেই ওপেন প্যাসেজ হবে, ফোকাসিং করুন, দেখতে থাকুন। আমরা লক্ষ্য রাখবো আমাদের চোখে না বাঁধলেও আপনাদের কারুর না কারোর চোখে যদি কিছু বাঁধে, আমাদেরকে বলুন, বোট নিউট্রাল করে একবার জায়গায় 2 বার ঘুরিয়ে সেটা দেখানোর চেষ্টা করব। আর একটা কথা বলে দিই, অনেকেই সুন্দরবন আসে মানে খাওয়া দাওয়াটাকে বেস করে আসে। এই যে সুন্দরবনে ইলিশ উৎসবটা শুরু হলো, তো ইলিশ উৎসব ইলিশটাকে বেস করে আসে। আরে না, ইলিশ তো ঘরেও খেতে পারবো, কিন্তু সুন্দরবনের এই প্রাকৃতিক পরিবেশটা, সুন্দরবনের এই যে ভাইবটা, এইটাকে নিতে হবে। ক্যামেরাতে খালি এই সুন্দরবনটাকে দেখাতে হবে, খালি খাওয়ার টাইমে কি সুন্দর, হেভি টেস্ট ওই সব খালি যখনই দেখি সুন্দরবনের কোনো ভিডিও, যে একদম খালি খাবারটাকে ফোকাস করা হচ্ছে, ওইটা কিন্তু ভুল, একদম বিশাল বড় ভুল। তো সুন্দরবনটাকে তুলে ধরো। খাওয়া দাওয়া তো আছেই, ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো। সুন্দরবনে আসলে এই যে খাওয়া দাওয়া, যে লঞ্চে আমরা করছি বা হোটেলে রাতে খাচ্ছি, সবই ভালো, খারাপ না। তো ওইটাকে বারবার বাড়িয়ে ওইটাকেই হাইলাইট করার দরকার নেই, সুন্দরবনটাকে হাইলাইট করো। এত সুন্দর পরিবেশটাকে দেখাও, মানুষের সামনে তুলে ধরো। তো সুন্দরবনে এসে কত সুন্দর সুন্দর কথা বলছি, সাবাস। এর আগের ভিডিওতে কিন্তু লঞ্চটা তোমাদেরকে দেখিয়েছি, এখন একবার হালকা ঝলক দেখিয়ে দিচ্ছি যে লঞ্চের ভেতরটা বা বাইরেটা বা নিচটাই কেমন, ডেকের ওখানটা কেমন। এই কিন্তু হচ্ছে লঞ্চের ওপর দিকটা, এটা হচ্ছে নিচের দিকটা। তো নিচের দিকটা আমি তোমাদেরকে দেখাই, এদিক দিয়ে যাই, চলো। এই নিচ দিয়ে এখন নামতে হবে। নামলেই কিন্তু এখানে দেখো দুখানা কিন্তু টয়লেট রয়েছে, এই হচ্ছে টয়লেট, আর এদিকেও একটা টয়লেট রয়েছে, ঠিক আছে। টয়লেট এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, জল ফলের ব্যবস্থাও রয়েছে। আর এইদিকে কিন্তু দেখো শোয়ার জায়গা, সবাই কিন্তু শুতে পারবে, আর লঞ্চটা বেশ বড়ই রয়েছে, তো বেশ কিন্তু ভালো। এবার এখানে কিন্তু যে কেউ এসে শুতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই যে কেউ মানে খালি বয়স্করা বা যারা একটু প্রবীণ নাগরিক তারাই এসে শোবে। আমিও চাইলে শুতে পারি, এখানে এসে শুয়ে এখানে বসে এই জায়গাটাকে ফিল করতে পারি। তো এখন আমি শোবো না, আমার মেন আমার হচ্ছে সুন্দরবন। আমি এর আগেও এসেছিলাম, আবার এখনও এসেছি। তো আমার মেন জায়গা হচ্ছে এই সামনেটা, এখানটাতেই আমি সারাদিন মানে দাঁড়িয়ে কাটি এই জায়গাটাতে।
দাঁড়িয়ে বসে, এর আগের বারে তো এখানে বসেই সারাদিন কাটিয়ে দিচ্ছি। তো এই 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু আমি অদ্রিজা ট্রাভেলসের সাথে করছি। তো অদ্রিজা ট্রাভেলসের কিন্তু একটা জিনিস খুব ভালো, যে শিয়ালদা টু শিয়ালদা প্যাকেজ, মানে শিয়ালদা থেকেই তোমাদের রিসিভ করবে, আবার শিয়ালদাতেই ড্রপ করে দেবে। তো তার মধ্যে কিন্তু সব কিছু করে নেবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আবার টিফিন চলে আসলো। এই হচ্ছে আমাদের টিফিন। খাওয়া দাওয়া সব কিছু ভালো, কালকে থেকে আমরা আছি, খাওয়া দাওয়া খুব সুন্দর। আর যে হোটেলটা আমরা নিয়েছি পাখিরালয়তে, ওই হোটেলটাও খুব সুন্দর দিয়েছে, রুমগুলোও ভালো, আর হোটেলের পরিবেশটাও ভালো। রাতে ঝুমুর নাচ দেখলাম। আগের দিনে কী হয়েছে সেটা কিন্তু তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, আর যারা কিন্তু দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আজকে হচ্ছে আমাদের এই দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজকে কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, তো সেইটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চল এখন আমরা খেয়ে নিই। খাবার চলে এসছে একদম গরম গরম। সুন্দরবন মানে খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে সাথে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ, মানে খাওয়া দাওয়াটাকে কম ফোকাস করে প্রাকৃতিক পরিবেশটাকে ফোকাস করে। কি বলছি আমি, সুন্দরবনে এসে সুন্দর সুন্দর কথা। চলো লঞ্চের ওপর দিকটা দেখিয়ে দিই। এই হচ্ছে লঞ্চের ওপর দিকটা। এখানে কিন্তু বসে সব টিফিন লাঞ্চ ফাঞ্চ করছে, ব্রেকফাস্ট করছে। তো এখানে এমনি চেয়ার ফেয়ারও আছে, বসে তোমরা এখানে দেখতে পারবে। দাদা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, খুব জমে খাওয়া দাওয়া চলছে, সব ঘুরতে বেরোচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? কোনো অভিযোগ কোনো কিছু? কোথাও না দাদা, খুব ভালো ভালো, পরিবেশটাও খুব ভালো, আর যার কাছে আমরা এসেছি তারাও খুব ভালো। আচ্ছা আচ্ছা। তো না চানা মশলা খাওয়ার পরেই কিন্তু, মানে ব্রেকফাস্ট করার পরেই কিন্তু আবার সুন্দর করে চা চলে আসলো। আর একটা কথা বলে দিই, এই যে তোমরা চা খাবে বা খাওয়া দাওয়া করবে, কোনো জিনিস কিন্তু এরকম নদীর মধ্যে ফেলবে না। ডাস্টবিন রয়েছে চারিদিকে, লঞ্চের মধ্যে চারিদিকে ডাস্টবিন রয়েছে, ওর মধ্যেও ফেলবে, কারণ সুন্দরবনটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তো এবার কিন্তু আমাদের লঞ্চের সাথে দাঁড়ালো সুধর্ণখালিতে, মানে সজনেখালি ঘুরে আসলাম, এবার হচ্ছে সুধর্ণখালি। সুন্দরবন এলাকার মধ্যে যদি আমরা যাই, গ্রাম থেকে বনাঞ্চল সব জায়গাতে এরকম মন্দির রয়েছে। গ্রামের মানুষ বা ফরেস্টের স্টাফ প্রত্যেকে মনে করে বনবিবিকে যদি সন্তুষ্ট করে আমরা জঙ্গলে যে কোনো কাজে যাই, মানে অশুভ শক্তি তার উপরে কোনো রকমভাবে প্রতিক্রিয়া ফেলতে পারবে না। এর অনেক বড় একটা মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে, কারণ আমরা কিন্তু যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা কিছু মিথ নিয়ে বেঁচে থাকি। ঠিক সেরকমভাবেই সুন্দরবন, এটা হচ্ছে লোকাল দেবী। দেখুন মায়ের মূর্তি যেটা রয়েছে, উনি হচ্ছে বনবিবি, ওনার পাশে যিনি রয়েছেন শাহজঙ্গলি, রিলেশন বিটুইন ব্রাদার এবং সিস্টার। আর বাঘের মডেল যেটা রয়েছে, বাঘ দেবতা দক্ষিণ রায়। বাঘের গলাতে দেখুন একটা পৈতে লাগানো রয়েছে, একটা বলছি বনবিবি আর একটা বলছি দক্ষিণ রায়। আর বাচ্চা যেটা প্রে করছে ওটা হচ্ছে দুঃখে, অর্থাৎ হানি কালেক্টরদের একজন মেম্বারকে দেখানো হয়েছে। বহু অতীত থেকে সুন্দরবনে মধু সংগ্রহ করার একটা রেওয়াজ আছে, ফলে মধু সংগ্রহ করতে গিয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। দক্ষিণ রায়ের কিছু ম্যাজিক্যাল পাওয়ার ছিল, যে নিজের রূপ চেঞ্জ করতে পারতেন, অর্থাৎ দক্ষিণ রায় সুন্দরবনের রাজা। দক্ষিণ রায় একটা সময় নিজের রূপ চেঞ্জ করে দুঃখকে গ্রাস করতে যায়। সেই মুহূর্তে বনবিবি এবং শাহজঙ্গলি সেখানে উপস্থিত হয়ে দক্ষিণ রায়ের সঙ্গে লড়াই করে দুঃখকে রক্ষা করে। তাই বহু অতীত থেকে মানুষ মনে করছে বাঘদেবতা দক্ষিণ রায় এবং বনবিবিকে পুজো করে যদি আমরা জঙ্গলে যাই, তাহলে বাঘের হাত থেকে বাঁচা যেতে পারে। এটার মাইথোলজিক্যাল স্টোরি, কিন্তু রিয়েল জিনিস আমাদের অল ওভার ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা একটু খতিয়ে দেখি অতীত ইতিহাস, প্রচুর রিলিজিয়ান ফাইট রয়েছে। সুন্দরবনে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে, সবাই একই দেবতার পুজো করে। অর্থাৎ মুসলিমরা কোথাও মূর্তি পূজা করে না, ব্যতিক্রম সুন্দরবন। এই মূর্তি পূজা সামিল হওয়ার কারণে এখানে কোনো রিলিজিয়ান ফাইট আমরা দেখতে পাই না। ভেতরে কিন্তু বহু প্রজাতির গাছ রয়েছে, অনেক রকমের কাঁকড়া রয়েছে। কাঁকড়াগুলো এত ছোট ছোট দেখানো যাচ্ছে না, মানে প্রায় 32 থেকে 36 প্রজাতির কাঁকড়া রয়েছে সুন্দরবনে। তা এখন একটু লাল রঙের দেখলাম, অন্য অন্য কালারের রয়েছে। তো চলে, এর ভেতরে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, মানে এখান থেকে একটা বাঘ যাতে দেখা যায় সেরকম একটা রাস্তা করা রয়েছে একটা। চলো এখানে যে আমি বলবো সেটা, এখন যাই অনেক রকমের গাছগুলো আগে তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে গর্জন গাছ, এই শেষমূল যেটা নেবে। আচ্ছা, কৃপা গাছ, এইটা কৃপা। আর এই গাছটার নাম কাঁকড়া। দেখুন ফুল যেটা হয়ে রয়েছে না, রেড ক্রাব যেটা আমরা দেখলাম, লাল কাঁকড়া, ওই টাইপের ফুল হয়ে রয়েছে। অদ্ভুত জিনিস, আমরা ক্লাসে পেয়েছি ভিভিপারাস জামিনেশন, জরায়ু অঙ্কুরোদ্গম, অর্থাৎ ম্যামালসের একমাত্র কিন্তু ভ্রূণ গঠন হয়। উদ্ভিদের আমরা জানি মাটি পুড়ে বীজ ওঠে তবেই কিন্তু উদ্ভিদ, কিন্তু কিছু উদ্ভিদ রয়েছে ম্যামালসের মতো, গাছের সঙ্গে ফল থাকাকালীন যখন পেকে যায় সেখানে নতুন চারা অর্থাৎ অঙ্কুরিত হয়ে তবে কিন্তু মাটিতে ড্রপ করে। তো এখানে কিন্তু বহু প্রজাতির গাছ রয়েছে, মানে প্রচুর রকমের। তো সবই যদি ধরে ধরে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো অত তো দেখানো সম্ভব নয়। তোমরা আসলেই সেটা উপভোগ করতে পারবে নিজের চোখে।
তো এদিকে গরান গাছ আছে, খলসি গাছ আছে, তোড়া গাছ আছে, নানান রকমের গাছ। তো তোমরা আসতে হবে, এসে কিন্তু এখানে এই সুন্দরবনটাকে উপভোগ করতে হবে। কেউ কেউ মধুর কথা আমাকে বলছিল, সুন্দরবনে মধু বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস। তার একটাই কারণ এই খলসি ফুলের জন্য। অর্থাৎ মৌমাছি কিন্তু অল টাইম সুন্দরবনে থাকে না। যে মৌমাছি এখানে আসে সেটার নাম হচ্ছে হিমালয়ান বিজ বা সলিটারি বিজ বলা হয়। এরা হিমালয় থেকে উড়ে 2 থেকে 2.5 মাসের জন্য কিন্তু সুন্দরবনে চলে আসে। এতটা পথ এরা মাইগ্রেট করে এই একটা ফুলের টানে। অর্থাৎ হিমালয়ান বিজ এরা ব্রিড করার জন্য জেনেটিক্যালি এদের ব্রেনের মধ্যে আছে, আমাদের যদি ব্রিড করতে হয় তাহলে এই ফুলের নেকটার প্রয়োজন। অর্থাৎ অন্যান্য কোথাও কিন্তু এই ফুলটা পায় না বলে মার্চ এবং এপ্রিলে সমস্ত ম্যানগ্রোভের আগে কিন্তু এই খলসি ফুলের ফুল ফুটবে। ফলে এই খলসি গাছের ফুল ফুটলে ওরা ওই টানে সুন্দরবনে চলে আসে, চাক তৈরি করে ফুল থেকে মধু সংগ্রহ করে সেখানে স্টোর করে ওদের খাবার হিসাবে। আর সেই মুহূর্তে 15 দিন কেবলমাত্র ফরেস্ট ডিপার্টমেন্ট মধু সংগ্রহের পারমিশন ফরেস্ট এরিয়ার মধ্যে দেয়। এই 15 দিনে 100 থেকে 130টা নৌকা পারমিশন পাবে। এক একটা নৌকা 5 থেকে 6 জন হানি কালেক্টর থাকে। এভারেজলি আমরা পেয়েছি লাস্ট অফ অল একটা নৌকা 14 কুইন্টাল মধু সংগ্রহ করে ফিরে আসতে আমরা পেয়েছি। তাহলে হিউজ পরিমাণে মধু কিন্তু সুন্দরবনে কালেক্ট হয়। কিছু মধু ফরেস্ট কর্পোরেশন নিয়ে নেয়, বাকি মধু গ্রামের যে দোকানগুলো রয়েছে তারা করে কি, ওই হানি কালেক্টরদের কাছ থেকে কিছু মধু তারা স্টোর করে, পরে যখন ট্যুরিস্টরা আসছে তারা কিন্তু সেই মধুটাকে বিক্রি করে। ফলে মধু, জঙ্গলের মধু, ন্যাচারাল মধু যেটা হবে সেটা অনেকটা পাতলা হবে। আর যদি আপনার আর্টিফিশিয়াল যেগুলো বক্স বসিয়ে তৈরি করা হয় তার ঘনত্ব অনেক হাই হবে। যেমন ডাবরের মধু দেখবেন থিকনেস অনেক হাই। এবং এই মধুটাকে যদি আপনি ন্যাচারালি রাখতে হবে, কোথাও বাড়িতে নিয়ে গেলে মানে কাঁচের বোতল তার মধ্যে রাখুন, ফ্রিজের মধ্যে রাখবেন না। 5 থেকে 7 বছর আস্তে আস্তে ওর কালার চেঞ্জ হবে, মানে ইয়েলো থেকে রেড হতে হতে ব্ল্যাক হয়ে যাবে, স্মেল চেঞ্জ হবে, অ্যালকোহলের মতো গন্ধ আসবে। কিন্তু যদি বক্স মধু হয় 1 থেকে 2 বছরের মধ্যে চিনির মতো দানা বেরিয়ে যাবে। তো ন্যাচারাল মধু সবসময় পাতলা থাকবে। ব্লাইন্ড ইওর আই প্লান্ট লেখা রয়েছে, বাঁদর পর্যন্ত এই গাছটাকে অ্যাভয়েড করবে। অর্থাৎ এই গাছের পাতা বা বার্ক যদি আমরা ছিঁড়ি ওর থেকে একটা গাম বেরোবে, একটা আঠা বেরোবে, যে আঠাটা বডির কোথাও যদি লেগে যায় খুব ফাস্ট ইনফেকশান হয়ে যাবে। যার থেকে ইনফেকশান হবে সেখান থেকে মেডিসিনাল প্রুফও আসবে। অর্থাৎ ম্যানগ্রোভেরও কিছু আপনার হার্বাল সাইড রয়েছে, কিন্তু ম্যানগ্রোভটাকে এরকমভাবে ইউজ করতে দেওয়া হয় না। কারণ ম্যানগ্রোভ যদি ইউজ করতে দেওয়া হয় অদূর ভবিষ্যতে ম্যানগ্রোভ বলে কোনো বস্তু থাকবে না। আর ওয়ার্ল্ড এখন তাকিয়ে রয়েছে শুধুমাত্র ম্যানগ্রোভের উপরে। কারণ এই কারণে তাকিয়ে রয়েছে, আজকের আমরা সবাই বাক করছি আর আমি এত কথা বলছি একটাই কারণে, আমি চাইছি আপনারাও গিয়ে আপনাদের ওদিকে সকলের কাছে বলুন সুন্দরবনকে বাঁচাতে। সুন্দরবন যদি বেঁচে থাকে, আমরা যে প্রান্ত থেকেই এসছি না কেন, অর্থাৎ গঙ্গার অববাহিকা কিন্তু নিম্ন বঙ্গোপসাগরে গিয়ে মেশার পরে কিন্তু এই আইল্যান্ড তৈরি হয়েছে। গাইড দাদাও কিন্তু খুব সুন্দর করে গাইড করে দিচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুব ভালো করে বুঝিয়ে বলছে। তো অত তো ভিডিওতে রাখা সম্ভব নয়, তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও। এই দেখো বাগবামা, এর মধ্যেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ার দিয়ে উঠবো, ওয়াচ টাওয়ারে উঠে একটা খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। দেখতে পান এই জন্য পথ করে রাখা হয়েছে, যদি এপার থেকে ওপারে ওরা ক্রসিং করে তখন যাতে দেখা যায়, ওই জন্য সব। এই সামনে পুকুরটা হচ্ছে ফ্রেশ ওয়াটার সোর্স, মানে মিষ্টি জলের পুকুর। এইটা বর্ষার জলটা স্টোর হয়ে রয়েছে। কোনো প্রাণী যদি জল খাওয়ার জন্য এখানে আসে সেই মুহূর্তে পর্যটকরা দাঁড়িয়ে থাকলে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবে। এবার একটা জিনিস আপনি দেখুন, আজকের আপনাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে 3টে ওয়াচ টাওয়ার। কোনো একটা ওয়াচ টাওয়ারে আপনাদেরকে আমি 1 ঘন্টাও দাঁড় করাতে পারবো না, 25 থেকে 30 মিনিট। এই 25 থেকে 30 মিনিটের মধ্যে যদি কোনো বন্যপ্রাণী কাছাকাছি এসে থাকে তবে দেখতে পাবো। আদারওয়াইজ আমরা বেরিয়ে গেলাম, হতে পারে কোনো প্রাণী আসলো। আবার এমনও হতে পারে এখানে কিছু সিচুয়েশান বোঝা যায়। আপনারা অন্যান্য ফরেস্টে গেলে দেখবেন অ্যালার্ম কল বলা হয়, বন্য প্রাণীরা অ্যালার্ট করার জন্য কল দেয়। সেই কলকে অনুভব করে কিন্তু এখানে বসতে হবে ওয়াচ টাওয়ারে। কিন্তু সেই কল আমরা যদি পেয়ে থাকি কোথাও, এইখানে বসে থাকা মানে সেই ছিপ ফেলে মাছ ধরার মতো ওত পেতে বসে থাকা, টাইমটা অনেক কিল করতে হয়। কিন্তু যত পর্যটক আছে সকলে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে না, বলবে যে এখানে কত সময় বসে থাকবো, সে বেরোবে কি না। ফলে বন্যপ্রাণী দেখতে গেলে তার মতো করে টাইম দিয়ে আপনাকে বসতে হবে। তো এই জায়গাটা তো গাইড দাদা বললো, আমি একবার পরিষ্কার করে বলে দিচ্ছি। এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর, ঠিক আছে। আর এই যে রাস্তাগুলো করা হয়েছে, কোনো বন্য প্রাণী মানে বাঘ বা যে কোনো প্রাণী আর কি যদি জল খেতে আসে, মিষ্টি জল তো তারা খাবে, তো তাহলে এই রাস্তাগুলো করা হয়েছে যাতে যখন আসবে ওরা
তাহলে যাতে আমরা দেখতে পাই পরিষ্কার, ওই জন্য এই রাস্তাগুলো সে 1982 সালে করা হয়েছে। তো তারপর থেকে এরকমই রয়েছে। এবার তোমরা বলবে যে 1982 সালে হয়েছে, তারপর থেকে কি গাছ জন্মায়নি? অবশ্যই, কেটে দেওয়ার পরে যখন গাছ জন্মায় তখন ছোট ছোট থাকে, ঠিক আছে, তো তখন সেটা কোনো প্রাণী খেয়ে নিতে পারে, এই জন্য বা খেয়ে নিয়েছে, সেই জন্য এরকমই রয়েছে। তাহলে এটা কিন্তু আবার নতুন করে মানে কাটা হয় না বা ইয়ে করা হয় না, ঠিক আছে। অনেকের মনে একটা ধারণা আসতে পারে আর কি, যে আমরা ধরো ঘুরছি বা তোমরা ধরো ঘুরছো, বোট তোমাদের রেখে চলে গেল, এরকম কিন্তু একদমই নয়। দাদারা যাবে সাথে, ওরা একদম সবাইকে নিয়ে বোটে তুলেই তারপরে কিন্তু লঞ্চ ছাড়বে, ঠিক আছে। এখন কিন্তু আমরা আস্তে আস্তে দোবাকের দিকে এগিয়ে যাচ্ছি, মানে এখন অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। রোদ উঠেছে এখন, মানে অনেক দিন পরে যেন রোদের দেখা পেলাম। তো রোদ ওঠাতে কিন্তু পরিবেশটা আরও ভালো লাগছে, চারিদিকটা বেশ দারুণ লাগছে। চলো যাওয়া যাক। আর আস্তে আস্তে একদম গভীরের দিকে যাচ্ছি, আর খাড়ির ভেতর দিয়ে যাবো, মানে একটু ভেতর দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা। চলো যাই, আর আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখ। বাঘ কিন্তু এখন দেখা গেছে ফাইনালি দোবাকি যাওয়ার পথে। জলের ওখানে নামলো, নেমে যখন হট করে এরকম লাফ দিয়েছে, দিয়ে ইউটার্ন মেরে বেরিয়ে চলে গেছে। মানে সেকেন্ডের মধ্যে হয়েছে, উইদিন সেকেন্ডের মধ্যে বেরিয়ে চলে গেছে ইউটার্ন। হ্যাঁ, ওদের তো স্পিড অনেক প্রচুর। তো আমাদের বোটটা একটু আস্তে আস্তে নিয়ে যাচ্ছে ওইদিকে, যাই দেখি। এই জায়গাটাই বাঘটা দেখা গেছে, এই জায়গাটায়। তো লঞ্চ কিন্তু বাঘের ওখানে নিয়ে যাচ্ছে আস্তে করে, মানে বাঘটা নামলো জলের মধ্যে আবার সাট করে উঠে গেল, আর পুরো ভিজে ছিল বাঘের গাটা। এখন এই জন্য নিয়ে যাচ্ছে ওইখানে, এখন এই জায়গাটা করে দেখা গেছে, এই জায়গাটায় নিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাটাই ছিল বাঘটা, এই জায়গাটায়। ওই দেখো এখানটায় পায়ের ছাপও দেখা যাচ্ছে, ওই দেখো। সবাই দেখো বাঘটার দিকে চেয়ে রয়েছে, আবার যদি বেরোয় আবার দেখা যাবে। ওই জন্য আমাদের লঞ্চটা আবার ওদিক থেকে এইদিকে আসছিল, আবার ঘুরিয়ে দিয়েছে লঞ্চটা। আর এইদিকে আরও 2টো লঞ্চ আসছে এখন। একটা এক্সাইটেড ব্যাপার এখন। তো এখন কিন্তু আমি এই সামনেটাতে বসে গেছি, আর আমাদের লঞ্চটা কিন্তু পুরো ওই যে সরু খাড়িটা দেখালাম, ওই খাড়িটার মধ্যে দিয়ে ঢুকিয়েছে। কারণ বাঘ এখানে যখন দেখতে পেয়েছি, এখানে এই রাউন্ড খাবে ও এখন। আর দেখো ওই যে সামনের এই লঞ্চগুলো, ওরাও কিন্তু দাঁড়িয়ে গেছে। তো সত্যি আমি প্রথমবার এসেও বাঘ দেখেছি, এখনও দেখলাম। মানে আমি বুঝতে পারছি না যে অদ্রিজা ট্রাভেলস লাকি না আমি লাকি, মানে আমার লাগ বেশি। এটা কিন্তু সত্যি খুব একটা ভাগ্যের ব্যাপার, সুন্দরবনে এসে বাঘ দেখা। এখন এতটাই খাড়িগুলোর পাশ দিয়ে যাচ্ছি, বাঘ যদি একবার বেরোয় সার্ট করে আমি, আরে তখন 1 সেকেন্ডের জন্য দেখেছি, মানে ক্যামেরা তখন অন ছিল না আমার, মানে আমি জাস্ট চোখে দেখেছি। আর 1 সেকেন্ডের মধ্যে আমি কি ক্যামেরা অন করবো সেটা বলো তোমরা। লঞ্চগুলো সব এইখানে ঘুরছে, দেখো এমন একটা জায়গায় আছি যে পুরো বাঘের এলাকা। তো মানে বাঘ আমাদের দেখছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এত ঘন জঙ্গল। ওই পেছনে আছে বা ওই পেছনে আছে, মানে আমরা একটা জাস্ট ঝলকের অপেক্ষায় আছি। ওই 1 সেকেন্ডের জন্য তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওই 1 সেকেন্ডে ভিডিও মানে সুইচ টিপলে 2 সেকেন্ড লাগে ভিডিওটা অন হতে, আর আমরা দেখেছি 1 সেকেন্ডের জন্য। এখন আমরা আলোচনা করছি যে মানে হট করে এখান দিয়ে নেমে যদি এপার থেকে ওপার যাই, তাহলে একটা ভালো ফুটেজ পাওয়া যাবে, ভালো তোমাদের দেখাতে পারবো। আর ওর হচ্ছে এই যে জায়গাটা দেখছো, এই এত বড় জায়গাটা, মানে এপার থেকে ওপার ওর পার হতে কিন্তু 10 সেকেন্ড সময় লাগে, এত স্পিডে যায়, মানে সেকেন্ডের মধ্যে ওদের মুভমেন্ট হয়। এরকম একটা ব্যাপার, টান টান উত্তেজনা এখন সবার মধ্যে। সবাই দেখো, সবাই চেয়ে রয়েছে যে কখন বাঘ দেখবে। তো আমরা কিন্তু এখন ওই পেছন দিক থেকে আসলাম, আর এই দিকে একটা এই যে চলে যাচ্ছে, শাখা পোশাখা যাই হোক একটা দিকে চলে যাচ্ছে, আর এই দিকেও যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন এইদিকে যাবো, চলো যাই। বাঘটা আরেকটুখান দেখা গেলে ভালো হতো। আমরা এখনও বাঘের খোঁজেই আছি, মানে আমরা লঞ্চের দাদা বা যে গাইড দাদা আছে সবাইকে রিকোয়েস্ট করলাম যে সাইট সিন পরে দেখা যাবে, আগে বাঘ দেখো। সবাই লঞ্চের যতজন আছি সবাই এটাই বললাম যে ওই ওয়াচ টাওয়ারে উঠে লাভ নেই, এর থেকে ভালো খাড়িতে আরে এদিকে ওদিকে ঘুরি, তো বাঘ দেখার একটা সম্ভাবনা আছে, যেহেতু দেখা গেছে। তো ওটাই ভালো হবে। ওয়াচ টাওয়ার পরে এসে ঘুরে যাবো আবার একদিন, কিন্তু এখন এখানেই ঘুরতে হবে। আর যেহেতু লঞ্চের সবাই রিকোয়েস্ট করে বলেছে, তো দাদারাও বললো ঠিক আছে, তো এখানেই এখন ঘুরছি। দেখি ক্যামেরা পুরো এই যে মোবাইল টোবাইল সব রেডি করেই রেখেছি। বাঘ দেখলে আমি মোবাইল দিয়েই ভিডিও করবো, কারণ এতে জুম হবে, কিন্তু আমি যেই ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি ওটাতে জুম হবে না। মোবাইল পুরো রেডি, ক্যামেরা অন করাই আছে পুরো। দেখো আমরা কিন্তু এই যে খাড়ির একদম পাশ দিয়ে যাচ্ছি, মানে পাড়ের পাশ দিয়ে, দেখতে পেলে একদম কাছ থেকে দেখতে পাবো। এরকম হতে পারে ওই দিকে বেরোলো, তো মোবাইল দিয়ে জুম করবো, একদম জুম করে টানবো।
এই জায়গাটাও দেখো কতটা সুন্দর লাগছে, মানে বললাম যত ভেতরে ঢুকছি অনেক কিছু দেখা যাচ্ছে। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখন তো ভাটা রয়েছে ঠিক আছে, ওই জন্য জলটা কম। যখন জোয়ার থাকে তখন কিন্তু জলের লেয়ারটা এই যে দেখো সাদা সাদা হয়ে রয়েছে কিছু জায়গাটা, এই যে এরকম জায়গাটা, তো এতটা পর্যন্ত কিন্তু জল উঠে যায়। এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে। এখানে গাছের আকৃতিগুলো দেখো, মানে অন্য টাইপের গাছ এখানে। তো আমাদের গরম গরম পকোড়া চলে আসলো, এই হচ্ছে পকোড়া, আর তার সাথে এত সুন্দর সুন্দরবন গরম গরম, বেশ ভালো লাগছে। দাদা কেমন লাগছে? সুন্দর টেস্ট। দাদাদের বাড়ি কোথায়? বাড়ি তো আবার কিন্তু চা চলে আসলো, এটা লাল চা রয়েছে, লাল চাই বললাম কারণ লাল চাই ভালো, অত দুধ চা খাওয়া তো ভালো নয়। আগের অপেক্ষা করতে করতে কিন্তু 1:30 বেজে গেল, মানে লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চ অলরেডি শুরু হয়ে গেছে, আমি তাও দাঁড়িয়ে রয়েছি যদি একটু দেখতে পাই। হয় ওটা তো আগেই বলেছি যে পুরোপুরি ভাগ্যের ব্যাপার, মানে সেই তখনই দেখেছি ওই 1 সেকেন্ডের জন্য, আর নেই কপালে, আর দেখা যায়নি। এবার তাও আমরা অনেকটাই ভেতরের দিকে ঢুকছি আরও আস্তে আস্তে, এই দেখো মানে একদম সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো যদি ভাগ্যে থাকে আবার দেখতে পারবো, তো দেখা যাক। এবার ওই টাইমে কিন্তু সত্যিই দেখেছিলাম। এবার অনেকে অসাধু ব্যক্তি আছে যারা যারা বলার তারা বলবেই, আমি জানি। তারা হয়তো ভাববে যে ব্যাপারটা একটা সাজানো গোছানো ব্যাপার, অনেকেই বলে না, তো তাদেরকে একটা কথা বলে দিই পরিষ্কার পরিচ্ছন্নভাবে, দেখো সত্যিই দেখেছিলাম, আমাদের লঞ্চেও যারা ছিল তারাও দেখেছে। আর যদি ওরকমই সাজানো গোছানোই ব্যাপার থাকতো তাহলে আমাদের লঞ্চের দাদা বা যে লঞ্চ চালাচ্ছে যে দাদা, সেই দাদাদের কাছে কিন্তু এর আগেরও অনেক ফুটেজ আছে যে অরিজিনাল একদম বাঘ দেখা গেছে সেই ফুটেজ। কারণ দাদারা রোজ এখানে লঞ্চ চালায়, যাতায়াত করে, বা আরও যে দাদা মানে এই লঞ্চের দাদারা রয়েছে ওদের কাছে কিন্তু অনেক এরকম ফুটেজ রয়েছে যে বাঘ একদম সামনে থেকে দেখেছে ওই ফুটেজগুলো। তো ওখান থেকে নিয়ে আমি চিপকে দিতে পারতাম ভিডিওতে, তাহলে ব্যাপারটা ওরকম লাগতো না, তোমরা ভাবতে সত্যি, কিন্তু ওরকম করিনি, যেটা অরিজিনাল। আর আমি আগেই বলেছি যে একদম অরিজিনাল কথা বলি, অরিজিনাল ভিডিওতে যা থাকে একদম অরিজিনাল, কোনো বানিয়ে কিছু দেখানো বা বানিয়ে কিছু বলা সব আমার মতো নেই, একদম র ভিডিও, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো বলে দিলাম। তাও এখন একটু আশায় আছি যে যদি বাঘ দেখা যায়। চলো।
তো ঘড়িতে কিন্তু মোটামুটি বাজে এখন 2টো। তো লাঞ্চের সময় হয়ে গেল আমার, ঠিক আছে। এমনি অন্যজন যারা আছে তারা আগেই খেয়ে নিয়েছে, আমি এখন খেয়ে নিই তাড়াতাড়ি। বাঘের অপেক্ষা করতে করতে খিদে পেয়ে গেল একটু, আগে খেয়ে নিই তারপরে আবার বাঘের অপেক্ষা করব। তো লাঞ্চে রয়েছে এই যে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে আর লেবু দিয়েছে। দেখো এটা দিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বাহ, বেশ সুন্দর, কিন্তু খেয়ে দেখতে হবে কেমন লাগে। যেহেতু ইলিশ উৎসব, তো এই সব কিছুর মধ্যে একটা ইলিশ ইলিশ ব্যাপার তো থাকবেই। তো চলো, এটা আমি প্রথম খাবো আর কি, মানে লাইফে প্রথম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমি এর আগে কোনোদিন খাইনি, এখন খাবো, খেয়ে দেখবো কেমন। কোথায় যাচ্ছে ও? ভালোই হয়েছে কিন্তু এটা। এটা খেতে খেতেই চলে আসলো বাগদা চিংড়ি। এই দেখো বেশ বড় বড় কিন্তু বাগদা চিংড়ির সাইজ। আর এখানে দুখানা দিয়েছে বাগদা চিংড়ি, একটা আর একটা, মোট 2টো। বেশ সাইজ কিন্তু বড় বড় আছে। ভালোই কিন্তু টেস্ট হয়েছে। এবার কিন্তু চলে এলো ইলিশ মাছ। এই দেখো একদম দারুণ ব্যাপার, ইলিশ উৎসবে ইলিশ মাছ। চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এটাও ভালো, অনেকটা কিন্তু ভাত খেয়ে নিলাম ইলিশ মাছ দিয়ে, বেশ ভালোই লাগলো। তো এবার কিন্তু চলে এসছে চাটনি পাঁপড়। এই হচ্ছে টমেটোর চাটনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে, পাঁপড়। চলো খাওয়া যাক। চাটনিটা কিন্তু হেভি হয়, কাজু বাদাম দেওয়া হবে, কাজু বাদাম কিশমিশ দেওয়া আছে, খুব সুন্দর। আমরা কিন্তু লাঞ্চ করেই আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন জাগবে যে তাহলে বাকি যে সাইট সিনগুলো ছিল, যেগুলো বলা হয়েছিল, সেইগুলো কোথায় গেল? দেখো, যখন 1 সেকেন্ডের জন্য বাঘটা দেখলাম, 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের জন্য, তখনই আমরা যে বোর্ডে 40 জন মতো ছিলাম, তো সবাই আলোচনা করলাম যে আর কিন্তু মানে ওই পার্কে ফার্কে ঘুরে মানে লাভ নেই, আশেপাশেই ঘুরি, এইটার আশেপাশে খাড়ির মধ্যে যদি বাঘটাকে আবার দেখা যায়। এবার দেখা গেল না সেটা তো লাখ, কারণ বাঘ যে আবার দেখা গেছে বলে আবার দেখা যাবে এরকম কোনো মানে নেই। ও হয়তো আমাদের দেখে ঢুকে গেছে ভেতরে, তো দেখতে পেলাম না, পরের কথা। তো 40 জনের মতো সম্মতি দিলাম যে হ্যাঁ আমরা আর সাইট সিন যেগুলো আছে ওগুলো ঘুরে লাভ নেই, কারণ কম বেশি সবারই কিন্তু সাইট সিন ঘোরা আছে, বা এর আগেও সুন্দরবনে এসছে সবাই, বা পরেও আবার ঘোরা হবে, কিন্তু বাঘটা তো লাখের ব্যাপার। তো সেই জন্য কিন্তু যারা লঞ্চের দাদারা ছিল বা এমনি যারা দাদারা রয়েছে লঞ্চ যে চালাচ্ছে, তিনিও বললো ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে আমরা আর সাইট সিন করছি না, আশেপাশেই ঘোরাচ্ছি। এবার ওই 40 জনের মধ্যে মানে আমরা যতজন আছি ততজনের মধ্যে একজনে যদি বলতো যে না আমি সাইট সিন করতে চাই, তাহলে কিন্তু দাদারা সাইট সিনগুলো করিয়ে দিত। এবার আমাদের সম্মতি নিয়েই দাদারা বললো যে ঠিক আছে তো এখানেই ঘোরা হোক। এবার এর জন্য কি হলো যে একদম সুন্দরবনটাকে ভালোভাবে চেনা হলো, জানা হলো, এটাই ভালো। হ্যাঁ চলে এসছি আমরা, দেখেছি। সত্যি 3300 টাকার প্যাকেজে এত কিছু মানে ভাবাই যায় না, সত্যি ভালো লাগছে। টাইমটা আমি ভাবছিলাম যে কি করব, মানে হোটেলের মধ্যে বসেই। তো এই যে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে।
ঘড়িতে কিন্তু এখন ভাই 10টা, আর আমাদের চলে আসলো রাত্রেবেলায় এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বেশ কিন্তু দারুণ, মানে সারাদিন সত্যিই বলছি খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। তো বেশ কিন্তু সুন্দর হয়েছে, আমি আবার নিলাম, মানে অনেকটা নিয়ে নিয়েছি আবার, মানে সুন্দর হয়েছে বলে আবার নিলাম রাত্রেবেলায়। চিকেন কিন্তু আবার দিচ্ছে এই যে, একদম পুরো পেট ভরে খাওয়া দাওয়া দারুণ। দ্বিতীয় দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। তৃতীয় দিনের ভিডিওটা কিন্তু আবার তৃতীয় দিনে দেখতে হবে, মানে এর পরের এপিসোড। তো তার জন্য কী করতে হবে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে আর শেয়ার করে দিতে হবে। আর কিন্তু প্রথম দিন যেমন ভালো কাটলো, দ্বিতীয় দিনটাও খুব ভালো কাটলো, তো তৃতীয় দিনটাও খুব ভালো কাটবে। তো কালকে আমরা বাড়ি যাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে তৃতীয় এপিসোডে। তো তার জন্য কী করতে হবে, লাইক কমেন্ট করে দিতে হবে আর শেয়ার করে দিতে হবে। আর যদি তোমরা ইলিশ উৎসব করতে চাও তাহলে কিন্তু অবশ্যই অদ্রিজা ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে হবে। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে তৃতীয় এপিসোডে।